আমি জাইন মহিউদ্দিন আরসিআইসি এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা রিফিউজড হলে পরবর্তী স্টেপসগুলো কি কি। সো সবার প্রথমে আমাদের জানতে হবে আপনার রিফিউজাল রিজনসগুলো কি কি। এখন আমি প্রথমেই শুরু করব যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট রিফিউজাল হয় স্বল্প কিছু টেকনিক্যাল কারণে। এখন আমি এই টেকনিক্যাল শব্দটা ব্যবহার করছি কারণ এগুলো খুবই সিলি মিস্টেক, খুবই ছোট ছোট জিনিস, এবং এই ছোট ছোট জিনিসগুলো ঠিক করলেই কিন্তু স্টুডেন্ট ভিসা সাকসেসফুলি চলে আসে। রিফিউজাল পেলে এরপরে আমাদের প্রথম স্টেপস হচ্ছে জিসিএমএস নোটস রিকোয়েস্ট করা। আজকে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আপনাদেরকে যে আমার ভিডিওটা দেখা শেষ হলে আপনারা একটু গুগল করবেন অথবা ইউটিউব করবেন, করে জিসিএমএস নোটস জিনিসটা কি এটা একটু জেনে নেবেন, এবং জিসিএমএস নোটসে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটাও একটু জেনে নেবেন। কারণ আমি আমার ক্লায়েন্টসদের কাছ থেকে অনেক কথা শুনি যে কিভাবে তারা জিসিএমএস নোট আনতে গিয়ে অনেক কিছুর শিকার হচ্ছেন। জাস্ট আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, জিসিএমএস নোটস আনতে খরচ হয় কেনেডিয়ান $5। এবং কে কে জিসিএমএস নোটস রিকোয়েস্ট করতে পারে? আইদার তার একজন কেনেডিয়ান সিটিজেন হতে হবে অথবা তার একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ওই ব্যক্তি কানাডার ভিতরে অবস্থান করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনি আপনার বন্ধুকে রিকোয়েস্ট করতে পারেন আপনার জন্য জিসিএমএস রিপোর্ট এনে দিতে, আপনার আত্মীয়কে রিকোয়েস্ট করতে পারেন, অথবা জাস্ট গুগল করে দেখবেন অনেক অর্গানাইজেশন আছে যারা আপনার জন্য জিসিএমএস নোটস এনে দিবে। সো এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি কেনেডিয়ান $5, যেটার মানে হচ্ছে বাংলাদেশি 350 টাকা দিয়ে জিসিএমএস নোট এনেছেন, নাকি 10,000 টাকা দিয়ে জিসিএমএস নোট এনেছেন? সো সাবধান। হ্যাঁ, ইউটিউব করতে হবে, গুগল করতে হবে। এখন জিসিএমএস নোট আসতে 35 থেকে 40 দিন সময় লাগলো আপনার। এরপর আপনি কি করবেন? আচ্ছা, জিসিএমএস নোটস আসার পরে আমি যেটা বলবো যে অলওয়েজ গেট এ লিগাল কাউন্সিল। লিগাল কাউন্সিল মানে হচ্ছে যারা ইমিগ্রেশন ক্যানাডার সার্টিফাইড। আপনি একজন আরসিআইসির কাছে যেতে পারেন, একজন আরআইএসআইএ যারা স্কুলস নিয়ে ডিল করে, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস নিয়ে ডিল করে, এডুকেশনাল অর্গানাইজেশনস, তাদের কাছে যেতে পারেন। অর গুগল করে একটা কেনেডিয়ান লয়ার খুঁজে তাকে কনসালটেশন ফি দিয়ে কনসাল্ট করতে পারেন। এবং আমি এই কথাগুলো কেন বলছি? বিকজ ইট ইজ চিপার ইন দ্য লং রান। আপনি একটা লিগাল কাউন্সিল নিলে, কেনেডিয়ান লয়ার অথবা আরসিআইসি নিলে, আমরা জানি এই জিসিএমএস নোটটাকে কীভাবে পারফেক্টলি ইন্টারপ্রিট করতে হয়, ঠিক আছে? এবং জিসিএমএস নোটসে আসলে আপনার কেস প্রসেসিং অফিসার আপনার ফাইন্যান্সিয়ালস ডকুমেন্টস দেখে, আপনার আইএলটিএস স্কোর দেখে, আপনার প্রিভিয়াস এডুকেশন দেখে কি জাজমেন্ট করেছে, কি মনে করেছে, আপনি আদৌ পড়ালেখা শেষ করতে পারবেন কিনা, অথবা আপনি যে লিকুইড ফান্ডস দেখিয়েছেন এটা দিয়ে আদৌ আপনার পড়ালেখা শেষ হবে কিনা, এই জাজমেন্টগুলো উনি জিসিএমএস নোটসে মেনশন করে থাকে। এবং এটা কিন্তু জিসিএমএস নোটসের শুরুতেই থাকে না, এবং জিসিএমএস নোটসে কিন্তু অনেক ধরনের কোড থাকে। সো একজন আরসিআইসি, আরআইএসআই এবং একজন কেনেডিয়ান লয়ারই এক্স্যাক্টলি জানে যে এই জিসিএমএস নোটসটাকে কীভাবে ইন্টারপ্রিট করতে হয়। এখন জিসিএমএস নোটসের ভিতরে অনেক ধরনের রিজন আমি দেখেছি এতদিনে, অনেক ক্লায়েন্টের সাথে কথা বলেছি, এবং জিসিএমএস নোটসে টু দ্য পয়েন্ট আপনার কাগজ এবং টু দ্য পয়েন্ট কি রিজন এটা মেনশন করা থাকবে। যেমন সবার প্রথমে আমি একটা পয়েন্টের কথা বলতে পারি, আপনার প্রিভিয়াস এডুকেশনের সাথে আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন অথবা যে স্কুলে যাবেন এটার কোনো সামঞ্জস্য নেই। সো স্বভাবতই কেস প্রসেসিং অফিসারের মনে একটা সন্দেহ উঠতে পারে যে এই স্টুডেন্টটার সাথে এই স্টাডি প্রোফাইলটা যাচ্ছে না। সেটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল, এবং এটা কিন্তু জাস্ট মিস ইনফরমেশন এবং মিস গাইডেন্সের কারণে হয়ে থাকে, ঠিক আছে? সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস রেডি করতে হয় জানি না। হ্যাঁ, এবং আমাদের আপনার স্টুডেন্ট ফাইল যে এজেন্সি রেডি করছেন ওই এজেন্সি সার্টিফাইড কিনা এটাও চেক করতে হবে। সার্টিফাইড না হলে সম্ভবত উনি এই ফাইলটা ঠিক মতো রেডি করেননি। এখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ভিতরে একটা পয়েন্ট হচ্ছে যে, ফর এক্সাম্পল আপনার টিউশন ফি হচ্ছে বছরে $16,000 কেনেডিয়ান ডলার, আপনার লিভিং এক্সপেন্স হচ্ছে $14,000 কেনেডিয়ান ডলার। সো ইন টোটাল এক বছরে আপনার খরচ হবে $30,000 কেনেডিয়ান ডলার, এবং আপনার গ্র্যাজুয়েশন যদি 4 বছরের হয় তাহলে টোটাল এক্সপেন্সেস হচ্ছে $1,20,000 কেনেডিয়ান ডলার। সো এই $1,20,000 কেনেডিয়ান ডলার সমপরিমাণ লিকুইড ক্যাশ কি আপনার স্পন্সরদের আছে? ইট ইজ জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো অনেক ডকুমেন্টসই আমরা জানি না কীভাবে প্রিপেয়ার করতে হয়, এই জন্য আমি অলওয়েজ অ্যাডভাইস করব একজন সার্টিফাইড মানুষের, একজন অথরাইজড মানুষের কাছে যেতে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস অর স্টাডি প্ল্যান আমরা অনেকে বলে থাকি। স্টাডি প্ল্যানে যে 7টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় আপনি কি জানেন? এখন আমি কিছু কিছু এক্সাম্পল দিতে পারি। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে আপনি কেন কানাডা চুজ করেছেন। নাম্বার 2 কোয়েশ্চেন হচ্ছে এই ইউনিভার্সিটি অথবা কলেজটা কেন চুজ করেছেন। নাম্বার 3 কোয়েশ্চেন হচ্ছে যে এই সাবজেক্টটা পড়ে আপনার ফিউচার বাংলাদেশি ইমপ্লিকেশনস কী হবে।
নাম্বার 4 হচ্ছে আপনি গ্র্যাজুয়েশন করে যখন বাংলাদেশে ফেরত আসবেন আপনি কী ধরনের ইকোনমিক ইম্প্যাক্ট ফেলবেন বাংলাদেশে। সো এই জিনিসগুলো স্টাডি প্ল্যানে উল্লেখ থাকতে হয়, আপনি কি জানতেন? এখন আরেকটা টপিক আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে আপনার স্টাডি ব্রেক। ম্যাক্সিমাম ক্লায়েন্টসের কাছে দেখি এই স্টাডি ব্রেকটাকে ঠিকমতো এক্সপ্লেন করা হয় না। সো আপনি এই স্টাডি ব্রেকটাকে, এখন আপনি আপনার এক্সপিরিয়েন্স হতে পারে অথবা আপনি একটা মাস্টার্স করেছেন হতে পারে, সো এই স্টাডি ব্রেকটাকে ঠিকমতো ডকুমেন্টেশন অনুযায়ী জমা দিতে হবে। না হলে কেস প্রসেসিং অফিসার হয়তোবা আপনাকে সন্দেহ করতে পারে যে ইন বিটুইন এই টাইমটাতে এই স্টুডেন্টটা কি করেছে, অথবা সে তো পড়ালেখাই করেনি, সে তো কাজই করেনি, সে কি কানাডায় এসে এই 2 বছরের কোর্সটা অথবা এই 4 বছরের গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারবে? সো জিসিএমএস নোটসে এই ইনফরমেশনগুলো থাকে এবং এই ইনফরমেশনগুলো জেনেই আপনার কাগজপত্র ঠিক করে তারপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিসাবমিট করতে হবে। প্রশ্ন করুন, জেনে নিন, প্রতারণার শিকার হবেন না। ধন্যবাদ।